একজন নোবেল পুরস্কার বিজয়ী, সাথে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্ব। কিন্তু আজ সেই মানুষটাই কি ধ্বংস করে দিচ্ছেন পুরো বাংলাদেশের ভিত্তি? আমি জানি এটা শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কারণ বাংলাদেশিরা এনাকে মোহাম্মদ ইউনূস স্যার বলে ডাকেন, যিনি গরিব মানুষের জন্য ক্ষুদ্র ঋণ নিয়ে এসেছিলেন। কিন্তু আজ যখন আপনি দেখবেন মুজিবুর রহমানের ছবি টাকা থেকে তুলে নেওয়া হচ্ছে, যখন দেখবেন স্বাধীনতার ইতিহাস নতুন করে লেখা হচ্ছে, যখন দেখবেন পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতকে দূরে সরানো হচ্ছে, তখন একটাই প্রশ্ন আসে মাথায়: এটা কি সত্যি বাংলাদেশের ভালোর জন্য, নাকি এটা একটা ব্যক্তিগত প্রতিশোধ মাত্র? চলুন আমরা জানার চেষ্টা করি কিভাবে একজন মানুষের ব্যক্তিগত ক্ষোভ পাল্টে দিচ্ছে পুরো একটা দেশের ভবিষ্যৎ। শুরুটা করতে হবে একদম গোড়া থেকে। মোহাম্মদ ইউনূস হলেন গ্রামীণ ব্যাংকের স্বপ্নদ্রষ্টা। 2006 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পেলেন। এটা ছিল বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। কিন্তু তারপর কি হলো? শেখ হাসিনা ক্ষমতায় এলেন 2009 সালে, আর ইউনূসের জীবনে শুরু হলো দুঃস্বপ্ন। 2011 সালে তাকে এক প্রকার জোর করেই সরিয়ে দেওয়া হলো গ্রামীণ ব্যাংক থেকে, যে ব্যাংক তিনি নিজে বানিয়েছিলেন, যে প্রতিষ্ঠান তার স্বপ্ন, তার জীবনের কাজ, সেখান থেকেই তাকে বের করে দেওয়া হলো। আর এটা ছিল শুধুমাত্র শুরু। গ্রামীণ ব্যাংক মানে শুধু একটা ব্যাংক নয়, এটা ছিল লাখ লাখ গরিব মহিলাদের মালিকানা। তারাই ছিলেন শেয়ার হোল্ডার। কিন্তু হাসিনা সরকার কি করল? ইউনূসের কাছ থেকে ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে তার সরকারি নিয়োগকারীদের হাতে তুলে দিল। এরপর শুরু হলো ক্রমাগত আইনি হয়রানি। একের পর এক মামলা করা হলো ইউনূসের ওপর। হাসিনা প্রকাশ্যে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা অতিরিক্ত সুদের হার চাপিয়ে গরিবদের রক্ত শুষে নিচ্ছে, এবং তিনি দাবি করেন যে ইউনূস প্রতিষ্ঠানটিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করতেন। 176 জন নোবেল বিজয়ী পর্যন্ত বাংলাদেশ সরকারকে চিঠি লিখলেন, বললেন এটা রাজনৈতিক প্রতিশোধ। কিন্তু হাসিনা তা সত্ত্বেও থামলেন না। এর ফলে একজন মানুষ যখন এতটা অপমানিত হয়, যখন তার জীবনের কাজ কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে, যখন তাকে ক্রমাগত আইনি হয়রানি করা হয়, তখন তার মনে কি জন্ম নেয়? ক্ষোভ, তীব্র ক্ষোভ। আর সেই ক্ষোভই আজ পুরো বাংলাদেশের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। 2024 সালের জুলাই মাস, বাংলাদেশের বুকে ছাত্র আন্দোলন, তারই পরিণতি স্বরূপ হাসিনার পতন হলো, আর ক্ষমতায় এলেন মোহাম্মদ ইউনূস। ইউনূস ঢাকার মসনদে বসার পরে দেখুন কি হচ্ছে। প্রথম কাজ কি করলেন প্রধান উপদেষ্টা? তিনি শেখ মুজিবুর রহমানের জাতির জনক উপাধি তুলে দিলেন, একদম আইন থেকেই সরিয়ে ফেললেন। ভাবতে অদ্ভুত লাগে, যিনি বাংলাদেশ স্বাধীন করলেন, যাকে বঙ্গবন্ধু বলে ডাকা হয়, তার জাতির জনক উপাধি নেই আর আইনে। কিন্তু এটাই শেষ নয়। মুজিবের ছবি সরিয়ে ফেলা হলো সব সরকারি অফিস থেকে। বঙ্গভবনের দরবার হল থেকে তার প্রতিকৃতি নামিয়ে দেওয়া হলো। আর সবচেয়ে বড় ধাক্কাটা এলো যখন বাংলাদেশ ব্যাংক ঘোষণা করল টাকার নোট থেকে মুজিবের ছবি তুলে দেওয়া হবে। এখন থেকে টাকায় থাকবে ধর্মীয় স্থাপত্য আর জুলাইয়ের আন্দোলনের গ্রাফিটি। কিন্তু আসল শক তখনও বাকি ছিল। স্কুলের পাঠ্যপুস্তক বদলে ফেলা হলো। 2025 সালের নতুন বইতে লেখা হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, মুজিব নয়। যে মুজিব 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছে, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই মুজিবের ভূমিকা কমিয়ে দেওয়া হচ্ছে। আরও আছে 7ই মার্চ আর 15ই আগস্ট, এই জাতীয় দিবসগুলো বাতিল করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন বলুন তো, এগুলো কি দেশের ভালোর জন্য, নাকি এটা একটা সুপরিকল্পিত প্রতিশোধ? মনে রাখবেন, হাসিনা যদি ইউনূসের সারা জীবনের কাজ কেড়ে নিয়ে থাকেন, তাহলে ইউনূস এখন কি করছেন? তিনি মুছে ফেলছেন হাসিনার বাবার পুরো উত্তরাধিকার। এটা রাজনীতি নয়, এটা কেবল ব্যক্তিগত প্রতিশোধ। এই ইতিহাস মোছার খেলা তো শুধু একটা দিক। প্রতিশোধের আগুনে বাংলাদেশের বৈদেশিক নীতিকেও জ্বালিয়ে দিচ্ছেন ইউনূস। শেখ হাসিনার পুরো শাসনকাল জুড়ে বাংলাদেশ ভারত সম্পর্ক ছিল খুবই মজবুত। ভারত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় সাহায্যকারী।
কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর কি হলো? প্রথমে বাতিল করে দেওয়া হলো ভারতে বিচারিক প্রশিক্ষণের পুরো কর্মসূচি, যেগুলোর খরচ পুরোটাই ভারত দিচ্ছিল বন্ধু দেশ হিসেবে। আর ইদানিং শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বলে বারবার তার প্রত্যর্পণ দাবি করা হচ্ছে। বাংলাদেশের ছোট বড় মাঝারি সব নেতাই এখন অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের লাভ নিতে গিয়ে প্রলাপ বকছে। ইউনূস নিজেও ভারত বিরোধী কথা বলে চলেছেন। কিন্তু আগুনে ঘি ঢালার মতো ঘটনা হলো পাকিস্তানের সাথে সম্পর্ক নীতিতে। পাকিস্তান, যে দেশ 1971 সালে বাংলাদেশের জনগণের ওপর গণহত্যা চালিয়েছিল, যে দেশ 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল আর তাদের মা বোনদের ওপর অত্যাচার করেছিল, সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে আমন্ত্রণ করে ঢাকায় নিয়ে এলেন ইউনূস। আর ইউনূসও তার আমন্ত্রণে ইসলামাবাদ যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। এরপর বাংলাদেশের দাবিকে নস্যাৎ করে ইশাক দার বললেন 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টা একটা সেটেলড ইস্যু, মানে মীমাংসিত বিষয়, মানে পাকিস্তান আর ক্ষমাও চাইবে না। আর ইউনূস সরকার একটা শব্দ প্রতিবাদ করল না। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো সরকার ন্যূনতম প্রতিবাদটুকুও করেনি। এদিকে ঢাকার বিমানবন্দরে পাকিস্তানি যাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তা ডেস্ক তুলে দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে আসা পণ্যের ফিজিক্যাল ইন্সপেকশনও বাতিল করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে স্বাগত জানানো হয়েছে পাকিস্তানের প্রথম সরাসরি কার্গো জাহাজকে। এসব করে কি বাংলাদেশের উপকার হচ্ছে? যে ভারত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল, তাকে চক্রান্ত করে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আর যে পাকিস্তান বাংলাদেশে গণহত্যা করেছিল, তাকে কাছে টানা হচ্ছে। এটা কি দেশের স্বার্থ, নাকি এটা আওয়ামী লীগকে, হাসিনাকে, মুজিবকে আঘাত করার একটা উপায় মাত্র? কারণ মনে রাখবেন, মুজিবের স্বাধীনতা সংগ্রাম অবিচ্ছেদ্যভাবে জড়িত ভারতের সমর্থনের সাথে। ভারতের সাহায্য ছাড়া ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ জন্মাতে পারত না। ভারতকে দূরে সরালে সেই ইতিহাসও দুর্বল হয়ে যায়। রাজাকার শব্দটা শুনেছেন তো? 1971 সালে যে বাংলাদেশিরা পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছিল, বাঙালিদের ওপর অত্যাচার চালিয়েছিল, তাদের বলা হয় রাজাকার। এটা সবচেয়ে খারাপ গালাগালি যেটা আপনি কাউকে দিতে পারেন বাংলাদেশে। কিন্তু এখন কি হচ্ছে জানেন? এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর দ্বিতীয় সর্বোচ্চ পদ নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন, যার আরেকটা পরিচয় হলো যে তিনি একজন কুখ্যাত দোষী সাব্যস্ত যুদ্ধাপরাধী। 1971 সালে রংপুর জেলায় ইসলামী ছাত্র সংঘের জেলা সভাপতি, আলবদর বাহিনীর প্রধান নেতা থাকার সময় গণহত্যায় সরাসরি যুক্ত ছিলেন। এই মানুষটাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। একজন যুদ্ধাপরাধী যাকে আদালত দোষী সাব্যস্ত করেছিল, তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ইউনূস সরকারের আমলে। সঙ্গত কারণেই কমিটি ফর ডেমোক্রেটিক রাইটস বলছে ইউনূস সরকার জামাতের ঢাল হয়ে উঠেছে। সেই জামাতে ইসলামী যারা 1971 সালে রাজাকারদের সাথে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এদিকে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাও বাড়ছে। দীপুচন্দ্র দাসকে যেভাবে মেরে ফেলা হলো, সেটা ইউনূস বাদে অনেকেরই চোখ খুলে দিয়েছে। আর ইউনূস সাহেব কি বলছেন? একবার বলছেন ভারত বিষয়টা অতিরঞ্জিত করছে, আর একবার বলছেন আক্রমণগুলো জঘন্য, আমি নিন্দা করছি। আবার এটাও বলছেন এগুলো আসলে সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক, কারণ হিন্দুরা আওয়ামী লীগকে সমর্থন করত। ইউনূসের এই দোলাচল কিসের লক্ষণ? এটা হচ্ছে একটা ব্যালেন্সিং অ্যাক্ট। একদিকে জামাতে ইসলামীর মতো ইসলামপন্থী দলগুলোকে খুশি রাখতে হবে, তাই যুদ্ধাপরাধীকে ছেড়ে দিতে হবে, তাদের সাথে সংখ্যালঘু নির্যাতন নিয়ে চুপ থাকতে হবে। আরেকদিকে আন্তর্জাতিক চাপটাও এড়াতে হবে, তাই মাঝে মধ্যে নিন্দাও করতে হবে। কিন্তু সত্যিটা হলো, বাংলাদেশ যে ধর্মনিরপেক্ষ নীতির ওপর দাঁড়িয়েছিল, সেটা আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। বাংলাদেশি সংখ্যালঘুরা আজ ইসলামী উগ্রপন্থীদের আক্রমণের ভয় নিয়ে বেঁচে আছে। এবার একটু পেছন থেকে পুরো ছবিটা দেখি। মোহাম্মদ ইউনূস একজন বুদ্ধিমান মানুষ, নোবেল বিজয়ী, সাথে অর্থনীতিবিদ। তিনি কি জানেন না এসব কাজের পরিণতি কী হবে? অবশ্যই জানেন, কিন্তু তবুও তিনি এগুলো করছেন কেন? 3টে কারণ। 1, রাজনৈতিক হিসাব। আওয়ামী লীগের পুরো শক্তি আসে মুজিবের উত্তরাধিকার থেকে। মুজিবকে মুছে ফেললে আওয়ামী লীগ দুর্বল হয়ে যায়, ভবিষ্যতে নির্বাচনে তারা দাঁড়াতে পারবে না। এটা একটা রাজনৈতিক কৌশল, প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার। 2, মতাদর্শগত লড়াই। মুজিব চেয়েছিলেন একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ,
বাঙালি জাতীয়তাবাদ, ভাষা আর সংস্কৃতির ওপর দাঁড়িয়ে। কিন্তু জিয়াউর রহমান, জামাত এরা চায় একটা ইসলাম কেন্দ্রিক বাংলাদেশি পরিচয়। মুজিবকে সরিয়ে দিলে ইসলামপন্থী দলগুলোর জন্য জায়গা তৈরি হয়, তারা তাদের মতাদর্শ চাপিয়ে দিতে পারে। 3. ব্যক্তিগত প্রতিশোধ। এটা অস্বীকার করার উপায় নেই যে হাসিনা ইউনূসকে যেভাবে অপমান করেছেন, হয়রানি করেছেন, তার জীবনের কাজ কেড়ে নিয়েছেন, সেই ক্ষোভ তো থেকে যাবে। আর এখন সেই ক্ষোভ প্রকাশ পাচ্ছে শুধু হাসিনাকে নয়, তার বাবাকে, তার পরিবারকে, তার দলকে, পুরো উত্তরাধিকারকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সমস্যাটা কি জানেন? এই প্রতিশোধের খেলায় সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের। একটা দেশ যখন তার ইতিহাস ভুলে যায়, তখন সে তার পরিচয়টাই হারিয়ে ফেলে। একটা দেশ যখন তার বন্ধুদের ঠেলে দিয়ে শত্রুদের কাছে যায়, তখন সে নিরাপত্তা হারায়। একটা দেশ যখন ধর্মনিরপেক্ষতা ছেড়ে দেয়, তখন সে স্থিতিশীলতা হারায়। 1971 সালে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন যে দেশের জন্য, সেই দেশটা আজ একটা সংকটের মুখে দাঁড়িয়ে। আর সেই সংকট তৈরি হচ্ছে ব্যক্তিগত প্রতিশোধ থেকে। মিস্টার মুহাম্মদ ইউনূস, আপনার সাথে যা হয়েছিল সেটা ন্যায্য ছিল না। হাসিনা সরকার যেভাবে আপনার সাথে আচরণ করেছে সেটা ভুল ছিল। কিন্তু সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্যে পুরো দেশের ভিত্তি নষ্ট করে দেওয়া, এটা কোনো সমাধান হতে পারে না। ইতিহাস মুছে ফেললে নতুন ইতিহাস তৈরি হয়ে যায় না, শুধু বিশৃঙ্খলা তৈরি হয়। আর এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষ কি করবে? তারা কি চুপচাপ বসে দেখবে কিভাবে তাদের দেশের পরিচয় বদলে যাচ্ছে, তাদের ইতিহাসটাই মুছে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে? নাকি তারা আওয়াজ তুলবে? এখনো পর্যন্ত তারা বাংলাদেশকে এই নৈরাজ্য থেকে বের করে আনার জন্যে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। কমেন্টে জানান আপনার মতামত। আর যদি মনে করেন এই ভিডিও গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ার করুন, কারণ এই কথাগুলো সবার জানা দরকার। আর মনে রাখবেন, প্রতিশোধ কখনো জাতি গড়ে না। ভালোবাসা, ঐক্য আর সত্যিকারের দেশপ্রেম থাকলেই একটা দেশ এগিয়ে যায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।